মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী অরূপ বিশ্বাস একদিকে ফিরহাদ হাকিম, এবং যারা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরঘুর সারা দিন 24টি ঘন্টা যেখানে যেতেন সেখানে হাসি মুখে তার পাশে একেবারে দাঁড়িয়ে থাকতেন, সেই দুই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এইভাবে ছুরি মারতে পারেন পিছন থেকে, তাও আবার এ স্বপ্নেও তৃণমূল কংগ্রেসের কেউ কল্পনা করতে পারেননি। অরূপ বিশ্বাস অন্তরালে থাকার পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি ফান্ডে তালা ঝোলানোর ব্যবস্থাটা কার্যত পাকা করে তারপরে পুলিশের কাছে হাজিরা দিলেন। এটা নিয়ে কোনো সংশয় নেই যে এর নেপথ্যে বড় কারিগর নিশ্চিত পিছন থেকে রয়েছেন, আপনারা গেস করলে করতে পারেন। হেন অরূপ বিশ্বাসের এই ঘটনা যখন প্রকাশ্যে এসে কার্যত একটা বিস্ফোরণের সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তখন আরও ভয়ানক তথ্য পাওয়া গেল গতকাল। সেই তথ্যটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি শুধু অ্যাকাউন্ট নয়, অর্থাৎ অরূপ বিশ্বাসের তথ্য সূত্র ধরে আমরা জানতে পেরেছিলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি এইচডিএফসি শাখায় অ্যাকাউন্ট রয়েছে। পরে গতকাল আরও একটি তথ্য আমাদের কাছে হাতে আসলো যে একটি নয়, তিনটি তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট রয়েছে, এবং তার মধ্যে বেশ কিছু অনৈতিক টাকা ঢুকেছে, এমনকি কয়লা পাচারের টাকাও সেখানে ঢুকেছে বলে সন্দেহ প্রকাশ করে পুলিশে গিয়ে একেবারে কমপ্লেন করলেন বিধাননগর পিএসএ, সম্ভবত বিজেপির, মাফ করবেন, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের কেউ। এবং তারপরেই পুলিশ তদন্ত সম্ভবত শুরুও করে দিয়েছে। এবং বুঝতেই পারছেন যে শুধুমাত্র টাকা ফ্রিজ করা একটা ব্যাংকে একরকম ব্যাপার, আর একটা ব্যাংকে দাবি করা হচ্ছে যে অনৈতিক গরু পাচার কিংবা কয়লা পাচারের টাকা ঢোকা সেটা একেবারেই আলাদা, এবং যার সূত্র ধরে ইতিমধ্যে গোয়া নির্বাচনে প্রচুর টাকা যে তৃণমূল কংগ্রেস ঢেলেছিল তার প্রমাণও কিন্তু রয়েছে পুলিশের হাতে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য আরও কেসের মতো করে আরও একটা নতুন বড় কেসে জড়িয়ে পড়লেন। সেটা তো ব্যাখ্যা করবই, কিন্তু আজকে আমি আপনাদের সামনে এটাও ব্যাখ্যা করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন লিফটে আসা রাজনৈতিক নেতা বলা হতো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে এই নিচু জায়গায় নিয়ে গেছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার হিরো বানিয়ে দেওয়া হচ্ছে না তো। আগেই বলেছিলাম, আজকেও শোনাবো, এবং আগামী দিনে দেখবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আস্তে আস্তে যেভাবে যদি ভুল পদক্ষেপ নেয় এই রাজ্যের সরকার তার বিরুদ্ধে, যদি সঠিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যান্ডেল করতে না পারে, তাহলে আমি অনেক আগে আপনাদের সামনে ভবিষ্যৎবাণী করে রাখছি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে একদিন প্রধান বিরোধী মুখ্য রাজনৈতিক ভূমিকায় চলে আসবেন। শুরু করব, শোনাবো আজকের পর্ব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমে তৃণমূল কংগ্রেসের এই পার্টটা বলিনি, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্টারেস্টিং প্রসঙ্গে আমি আসবো। কেন এই কথা বললাম আমি আপনাদের সামনে, আমার কাছে তথ্য রয়েছে। আগে আমি বলে নিই যে দেখুন, তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ যাকে করা হয়েছিল অরূপ বিশ্বাস, একটা সর্বভারতীয় দলের নামে কোট সর্বভারতীয় দলের কোষাধ্যক্ষ যদি কাউকে করা হয়, তার কতটা বিশ্বাসযোগ্যতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেই বিশ্বাস দায়ী এবং দায়বদ্ধতা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেত্রী যেন ভারতবর্ষ কেন পৃথিবীর বুকে না আসে, সেটা আমরা 100 বার দাবি করি, কিন্তু এটাও তো বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বিশ্বাস করলেন, এই অরূপ বিশ্বাসের মতো রাজনৈতিক নেতারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও কিন্তু ভয়ঙ্কর। এবং এই যে ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করার জন্য আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস, কিছুটা চাপে পড়ে, কিছুটা ব্ল্যাকমেলিং হয়তো তাকে করা হলেও হতে পারে, সেটা আপনারা গেস করবেন। কিন্তু পরে শোনা গেল যে একটি অ্যাকাউন্ট নয়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে একটি এইচডিএফসিতে অ্যাকাউন্ট রয়েছে, দ্বিতীয় অ্যাকাউন্ট রয়েছে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা শাখার, তৃতীয় অ্যাকাউন্ট রয়েছে তৃণমূল কংগ্রেসের গোয়া শাখার। এবার আপনারা জানেন 2022-এর গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি ভয়ানক কাজ করেছিল। সেই সময় তো একেবারেই পিক, যার নির্বাচনেই পশ্চিমবঙ্গে দাঁড়াচ্ছে সবিতেই জিতে যাচ্ছে, মনে করেছিল যে একেবারেই আর তাদেরকে বোধহয় তাদের জন্ম লগ্নে গোটা জীবনে তাদের আর কেউ পরিবর্তন করতে পারবে না। সেই 2022 সালে আপনার গোয়াতে 40টা প্রার্থীর মধ্যে 40টা আসনের মধ্যে 23টি আসনে কন্টেস্ট করেছিল তৃণমূল কংগ্রেস,
এবং এই মাত্র 23টি আসনে কন্টেস্ট করতে গিয়ে তারা 47,54,54 টাকা খরচ করেছিল। নামে সর্বভারতীয় হলেও তো একটা আঞ্চলিক পার্টি, একটি আঞ্চলিক পার্টি আরও একটি রাজ্যে গিয়ে প্রথমবার থাবা বসাতে গিয়ে 47,54,00,000 টাকা খরচ করেছে দেখে ভিড়মি খেয়েছিল তাবর তাবর রাজনৈতিক নেতৃত্ব। কেন না, ওই সময় এবং একটাও আসন পায়নি, ম্যাক্সিমাম জায়গায় জামানত জব্দ হয়েছিল। ঠিক ওই সময় বিজেপি ওখানে খরচ করেছিল 17,75,00,000, অর্থাৎ 47 কোটি বা 48 কোটি খরচা করেছিল তৃণমূল, বিজেপি খরচা করেছিল 18 কোটি। বিজেপি 43টার মধ্যে সিট পেয়েছিল, ওখানে প্রায় 20টি আসনে জিতেছিল, তৃণমূল কংগ্রেস 0 আসনে জিতেছিল। এবং পরে জানা যায় যে এই যে কয়লা পাচারের টাকা তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে ওই সময় ঢুকেছিল, আইপ্যাক সেখানে পরিচালনা করেছিল গোয়া নির্বাচনটা, এবং ওই কারণে বিনেশ চান্দিলকে এই নির্বাচনের আগে তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থাৎ মানি লন্ডারিং যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে রয়েছে এবং গোয়া নির্বাচনের, সেই প্রশ্ন করেই সন্তু পান বিধানসভায় পৌঁছে গেলেন। আর সেই উত্তর দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন জেলে। এই হচ্ছে এখন একটা পরিস্থিতি, এবং ডেফিনেটলি এদের ঠাঁই তো জেলে ছাড়া কোথাও হওয়ার নয় যা করেছে। এবং এইখানটায় একটা তথ্য আমি দেবো যে এই যে শতাব্দী রায় যারা বিক্ষুব্ধ এমপি, সেই শতাব্দী রায়ের বিক্ষুব্ধ এমপির দল তারা বলছেন, তারা একটাবার ফাঁপড়ে পড়েছে। তারা বলছেন যে আমরা তো ফেঁসে গেলাম, ঋতব্রতপন্থী তৃণমূলরাই তো ভালো জায়গায় রয়েছে। কেন তারা এটা বলছেন মনে করছেন? তারা বলছেন যে আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের প্রতীকটা তো ঋতব্রতরা দাবি করছে, অর্থাৎ পরবর্তী যে নির্বাচনই হবে ঋতব্রতরা তো তৃণমূলের প্রতীকেই লড়বে। আরে আর আমরা তো একটা নতুন অনামী পার্টিতে যোগদান করে দিলাম আমাদের ওই দলবিরোধী আইন থেকে বাঁচতে কিংবা অন্যান্য সমস্যা থেকে বাঁচতে, এনসিপিআই নামে, এবং একটা পেনের নিব সেখানে 6টা কালির দাগ, এইরকম একটা পার্টিতে জয়েন করে দিলাম। আরে এ তো কেউ চেনেই না এই প্রতীক। এই প্রতীকে যদি এই সমস্ত সাংসদরা 20 জন সাংসদরা নির্বাচনে লড়েন, এ প্রতীকে লড়লে তো তারা কি বলবো, কোথাও 10টা ভোট পাবে কিনা সন্দেহ। আর এমনিতেই তাদের যা পশ্চিমবঙ্গের ভাবমূর্তি রয়েছে, তারা কোথাও জিততে পারবেন তাদের নিজেদের অকাতে। তো শতাব্দীরাই মনে করছেন তাহলে তো ঋতব্রত তৃণমূল তো ভালো পজিশনে রয়েছে, ওদের হাতে তো তৃণমূলের প্রতীক, ওরা তো নিজেরা দাবি করছে ওরা তৃণমূল, আর আমরা তো বলেই দিয়েছি যে আমরা নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে দিয়েছি, আমাদের প্রতীকও আলাদা। এখন আবার চাইছেন তারা গাছেরও খাবো তলারও কুড়বো, যে আমরা অন্য দলের থাকবো কিন্তু তৃণমূলের ঘাসফুলের প্রতীকটা আমরা ব্যবহার করব। কিভাবে সম্ভব ভগবান জানে, নতুন তথ্য পেলাম, দেখা যাক। এই সমস্ত মামার বাড়ির আবদারগুলো কোর্টে গিয়ে প্রমাণ করতে পারবেন না, সে যত চেষ্টাই করুক, দেখে নেবেন। ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন মানুষের চোখে যতটা নিকৃষ্ট মানের একটা রাজনৈতিক নেতা, খুব স্বাভাবিকভাবেই তিনি এমন এমন কাজ করে গেছেন, তাকে পয়েন্ট দেওয়ার তো কোনো জায়গাই নেই। কিন্তু দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হবে? আপনি ডিম ছুড়বেন, ডিম থেকে আপনি আরও বেশি কিছু ছুড়লেন, ছোড়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল হলো, কতদিন জেল হবে আমি জানি না, জাস্ট আমি এটা কাল্পনিক বলছি। জেল হলো, জেল হয়ে 3 বছর জেল খাটলেন, 4 বছর জেল খাটলেন, অতদিনও হয় না। অনুব্রত যদি এত কম জেল হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতদিন? 1 বছর জেল খাটবেন, বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর কিন্তু আর তাকে কেউ বলতে পারবেন না যে তিনি লিফটে করে উঠেছেন, কারণ বিরোধী রাজনীতিটা তিনি করে ফেললেন। সেই মর্যাদাটা কিন্তু তাকে অলক্ষ্যেই দিয়ে দেওয়া হলো। এবং আজকে এই যে আপনাদের রাগ রয়েছে, একটা খুব স্বাভাবিকভাবেই দেখবেন যে অনুব্রত মণ্ডলের ওপর কি আপনাদের আর এখন অতটা রাগ রয়েছে? আপনি খুব ভালো করে বিচার করে দেখবেন যে অনুব্রত মণ্ডলের জেল যাওয়ার আগে পশ্চিমবঙ্গবাসীর অনুব্রত সম্পর্কে যতটা রাগ ছিল, আজকে অনুব্রতকে বলুন তো একজনও কেউ ডিম ছুঁড়েছে? তার কারণ হচ্ছে অনুব্রত অলরেডি জেল খেটে নিয়েছে। তাই একবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কৃতকর্মের শাস্তিটা ভোগ করে নেন, তাহলে কিন্তু অনেকটাই তার পক্ষে, তার বড় জোর কি হবে, 2 বছরের জেল হবে। এই জেলটা নিয়ে নিলে কিন্তু তিনি তারপরে কিন্তু ওই সোনা, লোহা পুড়িয়ে সোনা টাইপের হয়ে যাবে। সেটাও দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিক কোনোভাবেই পশ্চিমবঙ্গের জায়গা হওয়া উচিত না। কিন্তু আমি শুধু ব্যাখ্যা করার চেষ্টা করছি, এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এরা আবার কিন্তু হিরোর ভূমিকায় অবতীর্ণ হয়ে যাবে।
দেখবেন সময় লাগবে, কিন্তু এরা আবার হিরো ভূমিকায় অবতীর্ণ হবে। কেন বলছি? এই যে হওয়ার একমাত্র কারণ, আমি জানি না এত মারাত্মক বিপুল জনসমর্থনে জিতে এত পপুলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছু হলেই মানুষের কাছে পৌঁছে যেতেন। নিজের গচ্ছিত অর্থ খরচ করে মানুষের কত বাড়ি করে দিয়েছেন তার ইয়ত্তা নেই, কত মানুষের রাত বিরেতে পাশে দাঁড়িয়েছেন ভোটের কথা না ভেবে তার ইয়ত্তা নেই। সেই শুভেন্দু অধিকারী এখন কতটা বিরোধী দলনেতা হিসেবে জনপ্রিয় ছিলেন আর কতটা মুখ্যমন্ত্রী হিসেবে জনপ্রিয় সেটা 5 বছর পর তার ইভ্যালুয়েশন হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এই যে মানে আমি জানি না তার ইচ্ছাতেই হলো না কেন্দ্রীয় সরকারের ইচ্ছাতেই হলো, এই যে তৃণমূলের ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের ব্যাপারটা চলে এসেছে, এইটা সাধারণ মানুষ কতটা পছন্দ করলেন এটা বোঝা যাবে যে কোনো একটা সামনের বড় নির্বাচনে। তারপরে সেটা সাধারণ মানুষের ভোটের প্রতিফলনটা বোঝা যাবে। এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল স্পিকারের সঙ্গে দেখা করেছেন। ডেরেক ওব্রায়ন ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরও দু একজন সাংসদ ছিলেন, মহুয়া মৈত্র। তো তারা গিয়ে দেখা করে বলেছেন যে ওই মানে নতুন ব্লক বলে কিছু নেই, আমরাই তৃণমূল, আর যদি কেউ মনে করে আমাদের রাজনৈতিক দল থেকে বেরিয়ে অন্য জায়গায় যাবেন, অলরেডি চলেও গেছেন। এদের 20 জনের সাংসদ পদ খারিজের জন্য স্পিকারকে চিঠি দিয়ে এসেছেন। এবং আমি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো, বক্তব্যটা শুনে আপনারা বলুন তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেফিনেটলি আমরা রাজনৈতিক নেতা কেন, মানুষ হিসাবেও কতটা উচ্চমানের তা নিয়ে প্রশ্ন আছে আমাদের। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্যটা শোনাবো, এটা কি আপনি বলতে পারবেন যে এই বক্তব্যটা ভুল? শুনুন বক্তব্যটা। ये सबके साथ ये 20 लोग जिस तरीके से बेईमानी करके ये संविधान को एकदम डिसोबे करके, डिसरिस्पेक्ट करके, 10th शेड्यूल का धजिया उड़ा के, जिस तरीके से लोगों के मैंडेट के साथ खिलवाड़ करके उन्होंने अपना जमीर, अपना सम्मान और अपना ईमान बेचा है, बंगाल की जनता इनको कभी माफ नहीं करेंगे। इनके पास कई लोगों को अभी सेंट्रल सिक्योरिटी मिला है, जरा बोलिए आप सेंट्रल सिक्योरिटी लेके अपने लोकसभा क्षेत्र में जाइए, कोई आदमी नहीं मिलेगा जो इनके साथ खड़े हैं। किसी को ईडी से बचना है, किसी को सीबीआई से बचना है, किसी को पैसा मिल रहा है, किसी को धमकाया जा रहा है। और जब मैं कह रहा हूं पैसा मिल रहा है, धमकाया जा रहा है, कॉन्क्रीट प्रूफ। नहीं तो कोई भी सांसद अगर मेरा बात को उनको ऑफेंसिव लगे, they should file a case against me. I'll prove it before the court of law what I have. किसी को डरा के, धमका के, खरीद के, करोड़ों रुपया का लालच दिखा के जनता ने जिन अपेक्षाओं के साथ जिसको चुना था, राजनीति में हार जीत होती रहती है, लेकिन मैं लड़ने के लिए तैयार नहीं हूं। मैं घर से निकलूंगा नहीं, मैं बीजेपी के साथ लड़ूंगा नहीं, इसलिए बीजेपी के साथ हाथ मिला रहा हूं, अपना जमीर बेच रहा हूं। जो इस तरीके का राजनीति में यकीन करता है, बंगाल में उनके लिए कोई जगह नहीं है। শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা বক্তব্য আমরা শুনেই বলে দিতাম, দূর শুনিস না এর কথা, শুনতামই না আমরা এর কথা, কানে তুলতাম না। মানে এর প্রত্যেকটা কথা আমাদের গায়ে গাত্র জ্বালা সৃষ্টি করতো। আজকে এতটা গায়ের জ্বালা ধরালো আপনার? এতটা কি গায়ের জ্বালা ধরালো? এতটা আগের মতো গায়ের জ্বালাটা ধরালো না। অর্থাৎ গায়ের জ্বালাটা কিছুটা অদ্ভুতভাবে আমাদের সীমিত হয়ে গেছে। তার কারণ এই ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের চক্করে। আজকে সত্যিই তো যদি মানে ভাবুন, বলছি যে 2/3 এখন ভালো তৃণমূল, অর্থাৎ বেশিরভাগ 2/3 মানে কি, বুঝতে পারছেন অঙ্ক? 3 ভাগের 2 ভাগ নাকি এখন ভালো তৃণমূল, এবং তারা এনডিএ কে সাপোর্ট করবে বা এখানে বিজেপিকে সাপোর্ট করবে। তো যদি 2/3 এই পিঠ বাঁচিয়ে নেয়, তাহলে মাত্র 1/3 তৃণমূলের শাস্তি পাবে, যেটা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য। যদিও ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে তো আজকে ডেস্কে বসে তো এখানে আমি বলে দিতে পারবো না। বিশেষ করে মুখ্যমন্ত্রীর নাম যখন শুভেন্দু অধিকারী, তখন তো আমার পক্ষে তার রাজনৈতিক প্রজ্ঞাকে ছাপিয়ে গিয়ে আমার তার বিরুদ্ধে মানে অন্য কিছু বলার আমার তো মানে কি বলবো, আমার সেই বিচক্ষণতা নেই। কিন্তু এটা আপনি দেখবেন, নিজে ফিল করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেই যে মানুষ রেগে যেত, আজকে 4টে মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা শুনতে চাইছেন। কুণাল ঘোষের কথাটা শুনলেই সঙ্গে সঙ্গে হাতে করে মোবাইলে থাকলে এইটা করতেন। এখন কুণাল ঘোষও কি বলছে এটা শুনতে চাইছেন। ভোটের মাত্র কতদিন হয়েছে, রেজাল্ট বেরোনোর হয়তো 40-45টা দিন হয়েছে।
তারপরে এই পরিবর্তনটা, এটা কিন্তু নতুন সরকারের জন্য এটা কাম্য ছিল না। এটা একমাত্র হলো এই ভালো তৃণমূলের চক্করে পড়ে গিয়ে। এবং আইএসএফ নওশাদ সিদ্দিকী পর্যন্ত এই যারা গাদ্দারি করলেন, যারা বলছেন এই তৃণমূলের ওই টাকায়, ওই ফান্ডে সেখানে ইয়ের টাকা পড়েছে, আমি দেখছিলাম ঋতপন্থী তৃণমূলরা বলছিলেন ওই টাকার মধ্যে মানে করাপশনের টাকা পড়েছে, কাটমানির টাকা পড়েছে। তো তারা যদি দলের মধ্যে থেকে ভোটের নির্বাচনে হেরে যাওয়ার আগে এই কথাগুলো বলতেন, আমরা মাথায় তুলে রাখতাম। হেরে যাওয়ার পরে অন্য একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসে গেছে, তার ছত্রছায়ায় অনেক বড় বড় কথা বলা যায়। কিন্তু আপনি ওই দলের মধ্যে থেকে শুভেন্দু অধিকারীর মতো যদি করতে পারতেন, যে যেহেতু অন্যায় করেছে আমি ছেড়ে বেরিয়ে চলে এসেছি। শুভেন্দু অধিকারী তো আর মানে স্রোতের মুখে রাজনীতি করেননি, স্রোতের বিপরীতে সমস্ত পদ ছেড়ে দিয়ে রাজনীতি করেছেন। এরকম যদি করতে পারতেন তাহলে বুঝতে পারতাম বাপের বেটা। মানে ওই পশ্চিমবঙ্গের যে কথা চলে এসেছিল, সেই কথা প্রসঙ্গে কোট আনকোট বললাম। আমি এখানে নওশাদ সিদ্দিকীর বক্তব্য শোনাবো, শুনুন। এতদিন পরে মনে পড়ছে ফান্ডটা কোথা থেকে আসলো, চাকরি বিক্রি করার টাকা, তোলাবাজির টাকা এতদিন পরে মনে পড়ছে। বাংলার মানুষকে কি বোকা পেয়েছে নাকি এরা? এই দুর্নীতির দায় ওদেরকেও নিতে হবে, যারা এইরকম টেবিলে বসে বলছে এই টাকাটা কোথা থেকে এসছে এতদিন পরে কেন? যদি সত্যিকারের নীতিবান মানুষ হতো দলে থেকে প্রতিবাদ করত। আর এখন পর্যন্ত যারা দলে থেকে প্রতিবাদ করছে, এতটুকু মনে রাখবেন ওই ফান্ডটা যাদের অ্যাকাউন্টে আছে তাদের সিম্বলে আছে। যদি এখনো নীতিবান হয় তাহলে পদত্যাগ করে এই কথাগুলো তুলুক। শুনলেন, এই হচ্ছে পরিস্থিতি। সব থেকে শেষের যে বক্তব্যটা বলে শেষ করব সেটা হচ্ছে ফিরহাদ হাকিম। প্রথমে শুরু করেছিলাম এক তৃণমূলের গাদ্দারের কাহিনী দিয়ে, অরূপ বিশ্বাস। এবার দ্বিতীয় তৃণমূলের গাদ্দারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে কাছের মানুষ বলে তিনি যাকে বিশ্বাস করতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শত আপত্তি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো রাজনৈতিক দূরত্ব রচনা করতে চাননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে নিজের বাড়ি, কিছুদিন আগে নির্বাচনেও আমার বাড়ির ছেলে বলে, পরিবারেরই ছেলে বলে উল্লেখ করেছিলেন। সেও পর্যন্ত এই দুর্দিনে জাস্ট কয়েক মানে দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কিছু না ভেবে চলে আসলেন। এবার আপনাদের পশ্চিমবঙ্গের মানুষ বিচার করবে যে পশ্চিমবঙ্গের গাদ্দারিটা আমরা এতদিন ধরে ভাবতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীরাই বেশি করেছে, এবার বেশি করে আমাদের ভাবার সময় এসে গেছে। সত্যি তাহলে আমাদের ভাবনার দ্বিতীয় ভাবনা আসছে যে গাদ্দারিটা অ্যাকচুয়ালি করলোটাকে। তাহলে সেই ফিরহাদ হাকিম, যেটা শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে, আমি কিছু কিছু জায়গায় দেখেছি, কনফার্মেশন খবর নেই আমার কাছে, যেটুকু শোনা যাচ্ছে, আমি ভুলও হতে পারি, পিএসসি চেয়ারম্যান হিসেবে নাকি এনাকে করলেও করা হতে পারে বলে একটা প্রিলিমিনারি ভাবনা চিন্তা করা হচ্ছে, সিদ্ধান্ত হয়নি। পিএসসি চেয়ারম্যান সবসময় বিরোধী দল থেকে হয়। আর শুভেন্দু অধিকারী এই নিয়ে প্রচুর লড়াই করেছিলেন। যখন মুকুল রায়কে প্রথম পিএসসি চেয়ারম্যান করা হয়, কখন না মুকুল রায় বিজেপিতে যোগদান করার পর যখন তৃণমূলে ফিরে যান, তখন তৃণমূলে ফিরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ওই পলিটিক্স করে মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করে দিয়েছিলেন। এরপর মুকুল রায়ের পর যত বিজেপির নেতৃত্বরা মানে সেখানে তৃণমূলে চলে গিয়েছিলেন, তাদেরকে একে একে পিএসসি চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় করতে থাকেন। এই যে রেওয়াজটা শুরু করেছিলেন, আজকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতকর্মের ফলটা পশ্চিমবঙ্গবাসী ভালোভাবে উপভোগ করতে পারবে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা করেছিলেন আজকেও তার দলের সঙ্গে একই করা হচ্ছে। কিন্তু এটা কি সৌজন্যের রাজনীতি? যে মানে যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে বলছি, মিথ্যে হলে তো হয়ে গেল, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে যে বিজেপি এসে দাবি করেছে যে আমরা সৌজন্যের রাজনীতি দেখাবো, আমরা বিরোধীদের কথা বলতে দেব, তাহলে কেন একটা পিএসসি চেয়ারম্যান প্রকৃতপক্ষে যারা তৃণমূল হবে তাদের তরফ থেকে কেন করা হবে না, বা কেন কোর্টের সিদ্ধান্তের উপর কেন করা হবে না, বা কেন মানে ফিরহাদ হাকিম কি বলেছেন যে তিনি বিদ্রোহী দলে নাম লিখিয়েছেন? তিনি বিদ্রোহী ব্লকে বসেছেন, এখনো তো সমাজ মাধ্যমে মুখ খোলেননি একবারও যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী নন, বিরোধী দলে, কোথাও তো মুখ খোলেননি। তাহলে তিনি তার আইডেন্টিটিটাকে পরিষ্কার না করে, দল মতটাকে, তার রাজনৈতিক মতটাকে পরিষ্কার না করে কি করে মানে এই সিদ্ধান্ত হয়? আশ্চর্য, পশ্চিমবঙ্গের রাজনীতিটা একটা আশ্চর্যের বিষয়। তবে এত তাড়াতাড়ি আমি হতাশ হওয়ার জায়গায় নেই। দলটির নাম বিজেপি, ভারতবর্ষের মানে 26 থেকে 27টি রাজ্যে এমনি এমনি তো আর চালাচ্ছে না, তাদের সেই ফলগুলো মানুষকে পৌঁছে দিয়েছে বলেই এত জায়গায় আছে।
সময় দিতে হবে নতুন নবগঠিত সরকারকে। এরা কাঁটা দিয়ে কাঁটা তুলছে কিনা সেটাও আমাদের দেখতে হবে, এটাও এদের রাজনৈতিক কোনো স্ট্র্যাটেজি কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আপাত দৃষ্টিতে যা হচ্ছে সেটাই আপনাদের খবরের মোড়কে বলার চেষ্টা করলাম। এবার আপনারা, আমি কোনো কনক্লুশন ড্র করলাম না, আপনারাই আপনাদের বক্তব্য এই পশ্চিমবঙ্গের রাজনীতি কোন পাতে বাহিত হচ্ছে সেটা আপনারাই লিখে জানান। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।